বড় বাজেট দেওয়া কোনো একটা বাহাদুরির বিষয় না, সত্যি কথা বলতে কি। বরং ছোট বাজেট রাখি, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যারা মেনটেন করতে পারে সেটা হচ্ছে বাহাদুরির বিষয়। আমি দেখি না আর কি মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা আছে। IMF এর অন্য অনেকগুলোর সঙ্গে আমার কোনো মিল নেই, আমার মতের মিল নেই। এই একটা মাত্র ক্ষেত্রে আমার মিল আছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা তো দূরে থাকুক, আস্থা তলানিতে নাই বললেই চলে। আপনি এনশিওর করেন অর্থগুলো ঠিকমতো সঠিকভাবে ব্যবহার হবে কিনা, এফিসিয়েন্টলি, দুর্নীতিমুক্তভাবে। সেটা যদি না করেন, আপনি যত টাকাই দেন না কেন, এটা হচ্ছে হোল একটা আছে নিচে দিয়া ফুটে আছে, ওটা চলে যাচ্ছে টাকা। সরকারের ঋণ এবং অতি ব্যয়, এই দুটোর কারণে আর্থিক শৃঙ্খলা ভেঙে গেছে। অ্যালোকেশন থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে অর্থগুলো দিচ্ছেন ওটা ব্যবহার হচ্ছে কিনা। যখন বাংলাদেশের ইকোনমি দুর্বল হতে থাকবে তখন বিদেশিরা ঋণ দিতে চাইবে না। বাজেটের চ্যালেঞ্জ সবসময় ছিল, তবে অন্য বৎসরে যেটা হতো বা ঘটেছে সেটা ছিল সরকারের জন্য অতটা দুশ্চিন্তার কিছু ছিল না। বাজেটের আকার বড় হয়েছে, মানে যেটুকু জিডিপি গ্রোথ রেট ভালো হচ্ছে, বাজেটের সাইজ অফ দ্য বাজেটও বড় হচ্ছে। মানে ধরো 50,000 60,000 কোটি টাকা প্রতি বছর বাড়তেছে। এই বছর কিন্তু ব্যাপারটা তেমন নয়। এই বছর ট্যাক্স অ্যান্ড রেভিনিউ কালেকশনও কম হতে পারে। আবার বাজেটের সাইজটা বড় করতে যায় তারা যদি ওই যে করে ধার দেনা করতে থাকে, কর্য করতে থাকে, সেটা খুব ভালো কাজ হবে না। কারণ হচ্ছে অলরেডি সরকার ঋণের মধ্যে ডুবে গেছে। তো আরও ফার্দার বাজেটারি সাপোর্টের নামে বা বাজেটের টাকা সংকুলন করার নামে যদি আরও ঋণ করতে থাকে, সেটা মানে গ্রহণযোগ্য হওয়া উচিত না। ম্যাক্সিমাম জিডিপি 4% পর্যন্ত ঘাটতি বাজেট হতে পারে, 4% আপ টু। সেটা যদি ক্রস করে যায় ইন্টারন্যাশনালি ওই যে লিমিট, সেটাই 4% অফ দ্য জিডিপি আপনি বেশি ঘাটতি বাজেট করতে পারেন, ডেফিসিট বাজেট। এর বাইরে করা ঠিক হবে। তার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন অলরেডি ভেঙে গেছে আমাদের অর্থনীতিতে। এই যে ঋণের কারণে, সরকারের ঋণ এবং অতি ব্যয়, এই দুটোর কারণে আর্থিক শৃঙ্খলা ভেঙে গেছে। এটাকে ফার্দার আরও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া বাজেটে অর্থ সরবরাহের নামে, সেটা আমার কাছে মনে হয় না খুব ভালো কাজ হবে। আমার কোনো প্রত্যাশা অ্যাসাইজ নেই। এই 8 লাখ কোটি টাকার মধ্যে 6 লাখ টাকার বেশি মনে হয় যে রেভিনিউ বাজেট। রেভিনিউ বাজেটটা কি? রেভিনিউ বাজেট হচ্ছে আপনি সুদ দিবেন, আগের ঋণ ফেরত দিবেন, এইটা একটা খাত, বেতন ভাতা একটা খাত, আর ওই যে স্বাস্থ্য এবং শিক্ষা, এই ধরনের মানে বেশি থেকে বেশি আপনি অ্যালোকেশনে যাচ্ছেন। তো এটা 8 লক্ষ কোটি টাকা বা 7 লক্ষ কোটি টাকা সরকার যদি, আমার কাছে আমি কোনো আপত্তি করতাম না এই বাজেটের এই সাইজ করার ক্ষেত্রেও, যদি সরকার ঋণ না করত। ঋণ করা মানে হচ্ছে আপনি সবাইকে ঋণগ্রস্ত করতেছেন, দেশের জনগণকে। কারণ আফটার অল দেশের জনগণ আপনাকে এই অর্থ ফেরত দিবে, মানে সরকারকে দিবেই। সেটা ট্যাক্সের আকারে হোক, অথবা ওই যে সরকার একটা সময় ব্যর্থ হয়ে ওই যে বেশি ছাপাতে পারে, প্রিন্টিং দ্য মানি, তো সেটা জনগণে সে মূল্য দিতে হবে, তখন ইনফ্লেশন হবে। তো সুতরাং এই 8 লক্ষ কোটি টাকা বড় বাজেট দেওয়া কোনো একটা বাহাদুরির বিষয় না, সত্যি কথা বলতে কি। বরং ছোট বাজেট রাখি, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যারা মেনটেন করতে পারে সেটা হচ্ছে বাহাদুরির বিষয়। সেটা আগে থেকে ঠিক করা আছে, সেটা নিয়ে আমার অতটা নেই। মানে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি, এটা যতই বলুক, বাজেটের যেটা অ্যালোকেশন থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে অর্থগুলো দিচ্ছেন ওটা ব্যবহার হচ্ছে কিনা। আমি আশ্চর্য মনে হয় অনেক অধিকাংশ লোকে বলে আপনি শিক্ষা খাতে আরও বেশি দেন, স্বাস্থ্য খাতে বেশি। আরে কথা ঠিক আছে, বুঝলাম, স্বাস্থ্য খাতে যতটা পারে সরকার দিচ্ছে, কিন্তু যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে না, দুর্নীতি খাই ফেলতেছে সব। এই জন্য আমি দেখলে এগেনস্ট দিস টাইপ অফ অ্যালোকেশন। আপনি এনশিওর করেন অর্থগুলো ঠিকমতো সঠিকভাবে ব্যবহার হবে কিনা, এফিসিয়েন্টলি, দুর্নীতিমুক্তভাবে। সেটা যদি না করেন, আপনি যত টাকাই দেন না কেন, এটা হচ্ছে হোল একটা আছে নিচে দিয়া ফুটে আছে, ওটা চলে যাচ্ছে টাকা। আমি মনে করি ওই যে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস, ওইখানে কমানোর স্কোপ আছে। সেটা কিন্তু সরকার করতেছে না, সরকার সেখানে আরও বাড়াচ্ছে। সরকারি বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে যদি কিছু লোক এত সুবিধা পায়, মানে সরকারি কর্মকর্তার নামে আর কি,
ওদের অনেকে মানে 4 ভাগের 1 ভাগ বেকার, এমনি কোনো কাজ নেই তাদের, বাট তাদেরকে আপনি অর্থ দিচ্ছেন, স্যালারিজ দিচ্ছেন, ফ্যাসিলিটি দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন। ওইখানে অবশ্যই মানে সাইজ অফ দ্য গভর্নমেন্ট শুড বি স্মল, মানে সরকারের যে আকার সেটা ছোট হওয়া উচিত। আরও ওই মানে কম লোক দিয়ে এফিসিয়েন্ট সরকার গঠন করা যেতে পারে, কম লোক দিয়ে। এত বেশি লোকের দিয়ে সরকার পৃথিবীতে কোথাও এরা ওই দক্ষ হয় না, এতে ওয়েস্ট অফ মানি হয়, ওয়েস্ট অফ রেভিনিউ হয়। জনগণ ওদের দিচ্ছে কিছু বেকার লোককে বসায় বেতন দিচ্ছে। ওই তো সরকারের চ্যালেঞ্জ ওই যে মূল্যস্ফীতি এবং বাজেটে যেহেতু ওনারা বাজেট বড় করতেছেন, এখানে অর্থ যোগান কোত্থেকে দিবে, এটা তো দুইটাই। একটা হচ্ছে মূল্যস্ফীতি, আর যেটা এখন আমি দেখি না আর কি মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে ওই যে কীভাবে অর্থ কোথার থেকে দিবে। আরে বিদেশ থেকে অর্থ চাইলে তো এখন আর পাবে না, ঋণ বেশি হয়েছে, ওটা একটা কথা। আরেকটা হচ্ছে যখন বাংলাদেশের ইকোনমি দুর্বল হতে থাকবে তখন বিদেশিরা ঋণ দিতে চাইবে না, এটাই সত্য। সুতরাং বহির সূত্র থেকে অর্থ প্রাপ্তি আগের থেকে বেশি হবে এটা আমার মনে হয় না। ওটা বলে লাভ নেই। ওটা হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা তো দূরে থাকুক, আস্থা তলানিতে নাই বললেই চলে। এটা অনেক কারণ আছে। পুঁজিবাজারকে সরকার যথেষ্ট সিরিয়াসলি দেখে কিনা আমি সন্দিহান। কারণ হচ্ছে পুঁজিবাজারকে যদি সিরিয়াসলি সরকার দেখতো তাহলে ওভার দ্য ইয়ার্স পুঁজিবাজারে যে সমস্ত সাপোর্ট ছিল, প্রণোদনা ছিল, সেগুলো উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন কিছুই নেই। আগে ছিল কি আমি বলি, লিস্টেড হলে 10% কম ট্যাক্স দিলে হতো, কর্পোরেট ইনকাম ট্যাক্স। কর্পোরেট যারা ভালো ডিভিডেন্ড দিত 20% বেশি, তাদেরকে ট্যাক্স রিবেট দিত। হ্যাঁ, তারপরে 1 লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স ফ্রি ছিল। তো এখন ওগুলো কোনোটাই নেই। প্রত্যাশা বলতে বা অনুরোধ বলতে যেটা বুঝাও সেটা হচ্ছে আমি মনে করি ওই সমস্ত সুবিধা বা প্রণোদনাগুলো পুনঃস্থাপন করা উচিত। পুঁজিবাজারকে যদি একটু সাপোর্ট দিতে চায়, আর যদি মনে করে যে না পুঁজিবাজার অর্থনীতি বড় করে ইম্পর্টেন্ট কোনো অঙ্গ না, তাহলে তো যা হচ্ছে তাই হবে। এই কথার সঙ্গে শোনো, IMF-এর অন্য অনেকগুলোর সঙ্গে আমার কোনো মিল নেই, আমার মতের মিল নেই। এই একটা মাত্র ক্ষেত্রে আমার মিল আছে, স্মল বাজেট, স্মল গভর্নমেন্ট অলসো। 90s-এ এই ওয়ার্ল্ড ব্যাংক সবসময় বলতো যে সাইজ অফ দ্য গভর্নমেন্ট ছোট থাকা ভালো। এখন সেই এজেন্ডা তাদের নাই। সেজন্য এই যে বাংলাদেশের মতো অন্য অনেক দেশ এই মানে সরকারের আকারকে অনেক বড় করে ফেলছে, এবং যত বড় করছে ততই রেভিনিউ খাচ্ছে, ইনএফিশিয়েন্ট হচ্ছে, অদক্ষ হচ্ছে, করাপশন হচ্ছে। করের আওতা বাড়াতে পারে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কর দিচ্ছে না লোকে। যেমন ধরো এগ্রিকালচার রিলেটেড ইয়েতে দিচ্ছে না, উপজেলা পর্যায়ে দিচ্ছে না। হ্যাঁ, করের ফাঁকি ঝুঁকি অনেক আছে, সেটা হয়তো চেষ্টা করবে, ঠিক আছে। যারা কর দিচ্ছে তাদের উপরে শুধু করের বোঝা চাপাইতে থাকা আর অঙ্ক পয়সা ওই যে আরও ওদের রেট বাড়ায় দেওয়া, এটা তো ঠিক না। সুধার না বাড়ালে সুধার যথেষ্ট মার্কেটের উপর ছেড়ে দিছে, এটা অনেক বৃদ্ধি। এতে অসুবিধা হয় কি, বিনিয়োগ কমে যায় এবং অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে না। আবার তুমি যেটা বললা সুধার না বাড়লে আমানতকারীরা ব্যাংকে যায়, ওটাও তেমন সত্য না। আসল ব্যাপার রয়েছে ইনফ্লেশন যদি কমে সুধারও কমবে, আমানতকারীরা ব্যাংকেই টাকা রাখবে, তবে কোনো কোনো ব্যাংকে হয়তো রাখবে না। সত্য হলো এটা হলে ভালো হতো আমার কাছে মনে হয়। কারণ মাল্টিলেটারাল বলে, এটা মাল্টিলেটারাল এড হলে সুদ কম হয়, কনসেশন বেশি হয়। হ্যাঁ, এখন নিতে সুবিধা হচ্ছে হয়তো বাইলেটারাল, সরকার ওই সহজভাবে নিতে পারে ওটা আর কি, ওই জন্য বাইলেটারাল। কিন্তু বাইলেটারাল ঋণের অসুবিধা হচ্ছে এটা বেশি বার্ডেন্সে আমার বোঝাটা বেশি না, বাজেটে এত এক্সারসাইজ কিছু পারবে না। বিদেশের বিনিয়োগ এখানে আসবে কেন? এখন বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বাজেটে কিছু করতে পারবে বলে মনে হয় না। বিদেশি বিনিয়োগ তোমার টাকার যদি কন্টিনিউয়াসলি অবমূল্যায়ন হতে থাকে, এইখানে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। হ্যাঁ, ওই নিজেদের ঘর সামলাতে হবে আগে, তারপর ঠিকই বিদেশি বিনিয়োগ আসবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।